নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়, জানালেন তথ্য উপদেষ্টা। এবং সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ৬ জন সহ সারা দেশে নিহত ১২। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশের কর্মকর্তাদের দেশে আনার উদ্যোগ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই পুলিশ কমিটি গঠন করা হবে। এই কমিটির ক্ষমতা কি হবে তা গঠনের পর জানা যাবে। এ সময় সরকার বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান। বলেন, যারা ছাত্র জনতা হত্যার সঙ্গে কিংবা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবার বিচার হবে। ট্রাইব্যুনালে কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী সরকার যারা আসবেন তারাও এই বিচার কাজ এগিয়ে নেবেন। এ সময় সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, সংস্কার কার্যক্রম অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করব, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারে যারা আসবেন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্য দল দুটি হল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে এই ৩টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দাবি আপত্তি চেয়ে আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাছাইয়ের জন্যে, অভিমতের জন্যে, এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 1971 সালে যারা বাংলাদেশ চায়নি তারা এখন কিভাবে সেই দেশের শাসনভার চায়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকার সাবেক মেয়র
সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এমন প্রশ্ন তোলেন তিনি। একটি দল ধর্মের দোহাই দিয়ে দেশ ও জাতিকে বিভক্ত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দেশে এখন এমন এক অবস্থা চলছে, কে যে দেশ চালাচ্ছে তা বোঝা যাচ্ছে না। দেশে বেকারত্ব, মানুষের চাপ এবং ঢাকার ফুটপাতে দোকান বেড়েছে, অথচ সরকারের সেদিকে কোনো দৃষ্টি নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিরুদ্ধে কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে, আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানীর ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার ওপর অসহনীয় চাপ বাড়ার আশঙ্কা করছে নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এই শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার, এমন অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আদিল মোহাম্মদ খান। তিনি বলেন, প্রস্তাবিত ড্যাব সংশোধন বাস্তবায়ন হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়বে, এতে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকারের ড্যাব সংশোধনের উদ্যোগ ঢাকার পরিবেশের জন্য হুমকি। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2010 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে 891টি প্রকল্পে সংঘটিত দুর্নীতির পরিমাণ প্রায় 2111 কোটি টাকা। সকালে রাজধানীতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়, 2010 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $458.5 মিলিয়ন বরাদ্দ অনুমোদিত হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রয়োজন, কিন্তু 2003 থেকে 2024 সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নোয়াখালী, হবিগঞ্জ, টাঙ্গাইল ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। আজ এসব সড়ক দুর্ঘটনা ঘটে। দুপুরে নোয়াখালীর কবিরহাটে উপজেলার বসুরহাট কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। স্থানীয়রা জানায়, কবিরহাট থেকে যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজিটি ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালক রহিজ শিকদার ও যাত্রী আব্দুর রশিদ নিহত হয়েছেন। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও লাটা হাম্বারের মুখোমুখি সংঘর্ষে সজীব হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। মেহেরপুর ২ আসনে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় গাংনী উপজেলা শহর। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হয়। ভাঙচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে গতকাল বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর ২ আসনে সাবেক এমপি আমজাদ হোসেনের নাম ঘোষণার পর সন্ধ্যা থেকেই মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা বিক্ষোভ মিছিল শুরু করে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী ১৪ নভেম্বর কাতারের দোহায় শুরু হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত রাইজিং স্টার্স এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর টুর্নামেন্টের বি গ্রুপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আরও আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান এবং আমিরাতের বিপক্ষে খেলবে ভারত। এরপর ১৮ নভেম্বর ভারতের প্রতিপক্ষ ওমান এবং পাকিস্তান লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। টুর্নামেন্টের এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। পরে দুই গ্রুপের সেরা দুটি করে দল উঠবে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। এবারে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়ে পুরুষদের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরওয়ার্ড লামিনে ইয়ামাল। ১০,১৬৭ ভোট পেয়ে সর্বকনিষ্ঠ হিসেবে ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন ১৮ বছর বয়সী বার্সেলোনার এই তরুণ ফরওয়ার্ড। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স ফিফপ্রো ঘোষণা করেছে নারী ও পুরুষ ফুটবলের বর্ষসেরা একাদশ। এবার পুরুষদের বর্ষসেরা দলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পিএসজির সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। এছাড়া এই তালিকায় আরও রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা এমবাপ্পে, পিএসজি তারকা উসমান দেমবেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা, দোন্নারুমা, লিভারপুলের ভার্জিল ফন ডাইক, চেলসির কোল পালমার এবং বার্সেলোনার পেড্রিক। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়, জানালেন তথ্য উপদেষ্টা। এবং সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ৬ জন সহ সারা দেশে নিহত ১২। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।